দামোদর নদ, ভাগীরথী নদী, এই দুটি নদীর সঙ্গমস্থল দেখতে অপূর্ব সুন্দর লাগে। তোমার ক্যামেরা কতটা বুঝতে পারছো জানি না, আমি তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি, কিন্তু আশা করি তোমরা দেখতে পাবে। একটু গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৈয়দ খান। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি কিন্তু তোমাদের একটা নতুন জায়গায় নিয়ে এসেছি। নতুন জায়গা বলতে যেখানে পিকনিকও করা যাবে, চিড়িয়াখানা ঘোরাও যাবে, এমনকি নদীর পাড়ও উপভোগ করা যাবে। আমি এখন দাঁড়িয়ে আছি গড়চুমুক। গড়চুমুক 58 গেট। 58 গেট বলতে আমার পেছনে দেখতে পাচ্ছ যে ব্রিজটা আছে, ওখানে 58টা গেট বলেই ওর নাম কিন্তু 58 গেট। আর ঠিক গেটটা পেরিয়েই মানে ব্রিজটা পেরিয়েই কিন্তু মিনি চিড়িয়াখানাতে কিন্তু তোমরা অনেক কিছু জিনিস দেখতে পাবে। তার মধ্যে যেমন পড়ছে ধরো ময়ূর দেখতে পাবে, কুমির দেখতে পাবে, সাপ দেখতে পাবে, আর তার সঙ্গে কিন্তু বিভিন্ন প্রজাতির পাখিও দেখতে পাবে তোমরা। তাহলে এগুলো সব দেখার জন্য কিন্তু তোমাকে আমার ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটাই দেখতে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এর পরের ভিডিওগুলি সবার আগে আমি তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। আরেকটা কথা বলে দিই, আমার এই দিকে আছে মানে বাম দিকে আছে, দেখবে কিন্তু অনেক পিকনিক করার স্পটও আছে। তোমরা চাইলে এখানে পিকনিকও করতে পারো। এখানে বাম দিকে তোমরা দেখতে পাচ্ছ ওখানে অনেক লোকজনও আছে, যেটা আমি তোমাদের পরে একটু দেখাবো। এখন তোমাদের আমি কিন্তু নিয়ে যাবো চিড়িয়াখানাতে, তারপরে আসছে পিকনিক করার স্পটে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। হাওড়া জেলার অন্যতম একটি জনপ্রিয় পিকনিক স্পট হলো 58 গেট পিকনিক স্পট, যার পাশেই রয়েছে গড়চুমুক পর্যটন কেন্দ্র ও মিনি চিড়িয়াখানা। এই সুন্দর স্থানটিতে যাওয়ার জন্য যারা ট্রেনে করে আসবে তারা উলুবেড়িয়া স্টেশনে নেমে 58 গেট যাওয়ার যে কোনো অটো করে এখানে পৌঁছে যাবে। আর যারা বাসে করে আসবে তারা NH6 ধরে নেমে পড়বে নিমদিঘি স্টপেজে। এখান থেকে টোটো করে গরুহাটা মোড়ে এসে এখানে অটো বা ট্রেকার পেয়ে যাবে। উলুবেড়িয়া থেকে দূরত্ব 15 কিলোমিটার, সময় লাগবে মাত্র 40 মিনিট মতো। এছাড়া কলকাতা থেকে ডাইরেক্ট আসার জন্য রয়েছে অনেক সরকারি বা বেসরকারি বাস, গাদিয়াড়া বসিরহাট, বারাসাত, গাদিয়াড়া, ধর্মতলা, শ্যামপুর ইত্যাদি। দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে অবশেষে প্রবেশ করলাম 58 গেটে। আসলে এটি হলো একটি নদী বাঁধ। দামোদর নদীর উপরে 58টি সুইচ গেট রয়েছে, তাই একে 58 গেট বলে বলাও হয়। নদী বাঁধ পেরিয়ে এলেই ডান দিকে রয়েছে গড়চুমুক পর্যটন কেন্দ্র ও মিনি চিড়িয়াখানা, আর তার ঠিক বাম দিকে রয়েছে নদীর পাড় বরাবর পিকনিক করা জায়গা ও ফেরিঘাট, যেখানে দামোদর নদ ও ভাগীরথী নদী মিলিত হয়েছে। যাব সেখানে, তবে তার আগে তোমাদের নিয়ে যাই চলো গড়চুমুক পর্যটন কেন্দ্রের ভেতরে। এখন দাঁড়িয়েছি গড়চুমুক পর্যটন কেন্দ্রের সামনে। এরপর কিন্তু আমি ঢুকবো। ঢোকার আগে কিন্তু তোমাদেরকে টিকিট কাটতে হবে। টিকিট কিন্তু মাথা পিছু নিবে 15 টাকা করে। আর যদি কেউ বাইক নিয়ে আসো বা 4 হুইলার নিয়ে আসো তার জন্য আলাদা আলাদা রেট আছে। যেমন আমি বাইক নিয়ে এসেছি, আমার বাইকের জন্য লাগছে কিন্তু 30 টাকা। ওখানে একটা টিকিট কাউন্টার আছে, আর একটা আছে কিন্তু আমার ঠিক সামনে একটা টিকিট কাউন্টার আছে, তোমরা একটু আগে যেটা দেখলে। এই গড়চুমুক পর্যটন কেন্দ্রটি 1991 সালে চালু হয়েছিল। হাওড়া জেলা পরিষদের উদ্যোগে গড়ে উঠেছিল এখানে ডিয়ার পার্ক। ভেতরে প্রবেশ করার পরই বাম দিকে রয়েছে চিড়িয়াখানাটি। তাই ভাবলাম আগে চিড়িয়াখানাটি ঘুরে নিই, বাকিটা পরে দেখাবো। চিড়িয়াখানায় প্রবেশের জন্য কিন্তু আলাদা করে টিকিট কাটতে হবে, তাই সোজা চলে গেলাম টিকিট কাউন্টারের দিকে। আমি এখন দাঁড়িয়েছি গড়চুমুক জুলজিক্যাল পার্কের একদম সামনেই। সামনে থেকে টিকিট কাটলাম, যেটা নিল আমার 25 টাকা করে পার হেড। আচ্ছা, সেই টিকিট কেটে কিন্তু এবার ভেতরে যেতে হবে। তোমাদের আরেকটা কথা বলে দিই, এখানে তুমি আমার পেছনে দেখতে পাচ্ছ যে কেমন পরিমাণে লোকের ভিড় হয়েছে। সত্যি এখানটা না এলে কিন্তু তোমরা বিশ্বাসই করতে পারবে না যে এখানটা এত সুন্দর সুন্দর জিনিস আছে দেখারও জন্য। আরেকটা কথা বলে দিই, এখানটা হচ্ছে দুটো হিসাবে টিকিট দেওয়া হয়। একটা হচ্ছে ছোট বাচ্চাদের জন্য হচ্ছে 10 টাকা, আর প্রাপ্তবয়স্ক মানে যারা অ্যাডাল্ট বলতে পারো 18+ তাদের জন্য হচ্ছে 25 টাকা। আর এটা খোলার সময় হচ্ছে 9টা থেকে 4:30 অবধি খোলা থাকে। তার মধ্যে কিন্তু 4টা অবধি লাস্ট টিকিট দেওয়া হবে, কারণ 4টার পর কাউন্টার কিন্তু বন্ধ, কিন্তু গেট বন্ধ হবে 4:30টাতে। তাহলে চলো এবার ভেতরে গিয়ে দেখা যাক।
সত্যি এখানে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে, কারণ এখানটায় তোমরা নিশ্চয়ই এতক্ষণে ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ পেয়েছো যে পাখির কিচিমিচি ডাক, এখান থেকে কিন্তু শুরু হলো। চিড়িয়াখানায় প্রবেশের পর দুদিকে উঁচু করে লোহার বড় খাঁচায় রয়েছে নানা ধরনের পাখি। তবে সবুজে সাজানো এই গাছপালায় ঘেরা জঙ্গলে পাখিদের কিচিমিচি শব্দ শুনতে বেশ ভালো লাগছিল। গেট দিয়ে ঢোকার প্রথমেই তোমাদের সামনে কিন্তু একটা ভালো জিনিস পড়বে। জিনিসটা হচ্ছে পরকুপাইন, যাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি কিন্তু সজারু, যার গড় উচ্চতা হচ্ছে 8 থেকে 10 ইঞ্চি আর ওজন 8 কেজির উপরেও হতে পারে। আর এখানটা সেইভাবে দেওয়া আছে। এই সজারু সাধারণত নিশাচর প্রাণী হয়। রাতে এরা জেগে থাকে, দিনের বেলা ঘুমোয়। তাই দেখলাম প্রায় সবগুলি সজারুই ঘুমোচ্ছিল। তবে একটা কথা না বললেই নয়, রেগে গেলে এরা যতটা ভয়ানক হয়ে যায়, ঘুমিয়ে গেলে কিন্তু ততটাই শান্ত লাগে। কি সুন্দর নিশ্চিন্তে ঘুমাচ্ছে দেখো। এখন কিন্তু আমি চলে এলাম টিয়া আর রাজহাঁস যেখানটায় আছে সেই খাঁচার একদম সামনে। আমার সামনেই দেখতে পাচ্ছ একটা টিয়া পাখি বসে আছে, যেন মনে হচ্ছে আমাকেই দেখছে। আর ঠিক দূরে দেখতে পাবে, দূরে কিন্তু রাজহাঁসগুলো ওখানটা কিন্তু ঘুরছে। আমরা প্রত্যেকে কিন্তু সবাই রামধনু দেখেছি। রামধনু কেন বললাম তোমাদের হঠাৎ, কারণ এখন যে পাখিটা তোমাদের আমি দেখানো শুরু করব, সত্যি রামধনুর সঙ্গে কিন্তু তোমরা কোনো অংশে কম পাবে না। সেই পাখিটির নাম হচ্ছে কিন্তু লাল এবং সবুজ ম্যাকাও, যাকে দেখতে সুবিশাল এবং প্রত্যেকটা কালার যেন প্রমিনেন্ট ভাবে বোঝাই যাচ্ছে। পাখিগুলি এতটা উপরে ছিল যে তা ক্যামেরায় সঠিকভাবে বোঝা যাচ্ছিল না। তাই তোমাদের বোঝার সুবিধার জন্য আমি পাশের স্ক্রিনে একটি ফটো দিয়ে দিলাম। এখন কিন্তু আমি তোমাদের নিয়ে চলে এলাম ইমো পাখির সামনে। এই পাখিটা দেখতে এত বিশাল যে তোমরা না দেখলে বুঝতে পারবে না। বিশ্বের সবচেয়ে ভারী পাখিগুলির মধ্যে ইমু পাখি হলো একটি, যার ওজন 18 থেকে 60 কেজি এবং এটি বিশ্বের দ্বিতীয় লম্বা পাখি। এদের ডানা লুপ্তপ্রায়, তাই এরা উড়তে পারে না। এদের লম্বা এবং শক্তিশালী পা অল্প ও দীর্ঘ দূরত্ব দৌড়ানোর জন্য অভিযোজিত। তবে এই উট পাখিটি আমার ক্যামেরা দেখে বেশ কৌতূহলী ও ঠিক বুঝে উঠতে পারছিল না যে জিনিসটি আসলে কি, তাই অবাক হয়ে তাকিয়ে দেখছিল ক্যামেরার দিকে। তবে চিড়িয়াখানার মধ্যে বাগানটি বেশ সাজানো গোছানো ও চারিদিকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, তাই এখানে সময় কাটাতে কিন্তু বেশ ভালোই লাগবে। বাগানের ভিতরেই রয়েছে টয়লেটের ব্যবস্থাও। এবারে কিন্তু দেখা পেয়েছে মেছো বিড়াল। বাঘের থেকে কিন্তু কোনো অংশ কম নাই, পুরো দেখতে কিন্তু পুরো বাঘের মতোই লাগবে। কারণ এরপর দেখলে তোমরা বুঝতে পারবে এ বাঘ না বিড়াল। ওই জন্য মনে হয় বলা হতো যে বিড়ালকে বাঘের মাসি বলা হয় ওই জন্য। এরা সাধারণত জঙ্গলেই বসবাস করে এবং শিকার করে নিজেদের খাদ্য সংগ্রহ করে। তবে অনেক সময় খাদ্যের সন্ধানে এরা লোকালয়ে ঢুকে মুরগি, হাঁস ইত্যাদি ধরে নেয়। এখানে কিন্তু ইন্ডিয়ান রক পাইথনকে রাখা হয়েছে, যার নাম হচ্ছে আঞ্চলিক নাম যেটা হচ্ছে ময়াল। গড় দৈর্ঘ্য কিন্তু 10 থেকে 16 ফুট। আমার সামনেই দেখতে পাচ্ছ, ওখানটা দেখবে একটা। এই চিড়িয়াখানায় মোট 4টি ময়াল সাপ রয়েছে। এরা বৃহদাকার, ভারী, নির্বিষ প্রজাতির সাপ। এরা শিকারকে দমবন্ধ করে হত্যা করে এবং এদের দলবদ্ধভাবে রোদ পোয়াতে দেখা যায়। বিভিন্ন ধরনের স্তন্যপায়ী প্রাণী যেমন ইঁদুর, খরগোশ, বাদুড়, হরিণ, বন্য শূকর ইত্যাদি এরা খেয়ে থাকে। আর এইখানটা যে ময়াল সাপটা আছে সেটা দেখলেই বুঝতে পারবে, তোমরা ক্যামেরা কতটুকু বুঝতে পারছো আমি জানি না, কিন্তু চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না, এত মোটা প্লাস বড়। দূর থেকে দেখলে মনে হচ্ছে জাস্ট এক্ষুনি মুখ নাড়ছে। তার উপরে কিন্তু আরেকটা সাপ আছে।
এখান থেকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মিঠা জলের কুমির রাখা আছে, যার আঞ্চলিক নাম কিন্তু মিঠা জলের কুমির। আর এর দৈর্ঘ্য হচ্ছে 8 থেকে 12 ফুট, ওজন হচ্ছে 150 থেকে 300 কেজি, গড় আয়ু কিন্তু 40 থেকে 60 বছর। আর পুরো ডিটেলসটা কিন্তু এখানে পরপর দেওয়া আছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু একটা কুমির রাখা আছে। এরা কিন্তু দক্ষ শিকারী এবং সাঁতারে নিপুণ হয়ে থাকে। এদের একই এলাকার অন্যান্য মিঠা জলের কুমিরদের সঙ্গে একসঙ্গে বসবাস করতেও রোদ পোয়াতে দেখা যায়। এরা প্রধানত মাছ খায়। এছাড়াও কাঁকড়া জাতীয় প্রাণী, ছোট স্তন্যপায়ী প্রাণী, পাখি অনেক সময় এরা সবাহারীও হয়ে থাকে। এতক্ষণ আমি তোমাদের দেখালাম ময়াল সাপ, তার সঙ্গে কিন্তু দেখালাম জলে থাকা কুমির। এরপর আমি তোমাদের নিয়ে যাবো ছোট ছোট পাখি দেখতে। পাখির শুরুতে কিন্তু রাখা আছে বদ্রিজার পাখি। এই বদ্রিজার পাখি কিন্তু আঞ্চলিক নাম হচ্ছে বদ্রি পাখি। এরা সাধারণত দিনের বেলায় সক্রিয় থাকে এবং যাযাবর প্রকৃতির হয়। এরা খুবই সামাজিক এবং ঝাঁকে থাকে। আকারে ছোট পুরুষ পাখিদের থেকে স্ত্রী পাখিরা বেশি হিংস্র স্বভাবের হয়ে থাকে। বদ্রি পাখি পেরিয়ে আসার পর আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি ডায়মন্ড ডাব। এই ডায়মন্ড ডাব পাখির শরীরের গড় দৈর্ঘ্য হচ্ছে 19 থেকে 21 সেন্টিমিটার। এরা একসঙ্গে বসবাস করে এবং নিজেদের মধ্যে বিভিন্ন প্রকার শব্দের মাধ্যমে এরা যোগাযোগ করে থাকে। এই পাখিদের কিচিমিচি আওয়াজ শুনতে এতটাই মধুর লাগছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না, অসাধারণ লাগছে শুনতে। এরপর চলে এলাম কিন্তু ককাটিল পাখির সামনে। আমার সামনেই দেখতে পাচ্ছ এখানটা। এরা সাধারণত দিনের বেলায় সক্রিয় থাকে, যাযাবর এবং পরিযায়ী প্রকৃতির। এরা সাধারণত খুবই সামাজিক, একসাথে বড় আকারের ঝাঁক গঠন করে। এরা মাটি থেকে খাবার খুঁটে খায়। আর এখানে দেখলাম কিন্তু কোয়েকার প্যারেট। এইখানটায় কোয়েকার প্যারেটটা আছে, যার গড় আকারের হচ্ছে, যার শরীরে গড় দৈর্ঘ্য 28 থেকে 30 সেন্টিমিটার, ডানার গড় বিস্তার 46 থেকে 48 সেন্টিমিটার। খুবই সামাজিক হয় এরা। এরা ঝাঁকে থাকতে বেশি ভালোবাসে। শীতকালে ভালো খাবারের সন্ধানে এরা কিন্তু অনেক দূর পর্যন্ত পাড়িও দিতে পারে। তবে এর পরের পাখিটি কিন্তু বেশ সুন্দর, যার নাম হচ্ছে রোসেট ককাটু। এই রোসেট ককাটু ঠিক আমার সামনেই দেখো এখানটা চলে এসছে। গলায় একটা রেড কালারের স্পট আছে আর পুরো বডি কিন্তু সাদা। কিন্তু দারুণ লাগছে, যেন মনে হচ্ছে আমার সঙ্গেই কথা বলতে এসছে। এরা একসঙ্গে ঝাঁকে থাকতে বেশি পছন্দ করে এবং প্রায় উচ্চস্বরে কোলাহল করে থাকে। এরপর আমি তোমাদের যে পাখির নাম বলবো সেটা কিন্তু আমাদের সবার সঙ্গে পরিচিত। পাখির নাম শুনবে, নাম হচ্ছে লাভবার্ড। সেই লাভবার্ড পাখির সঙ্গে কিন্তু আমরা সবাই পরিচিত আছি। আর সেই পাখিটাই কিন্তু এখানটায় আছে, যেখানটা দেখবে দুজনে কিন্তু এখানটায় বসছে। এরা এক ঝাঁকে 5 থেকে 20টি পাখি থাকে। তবে ঘাসের বীজ পাকার মরশুমে 100টি পর্যন্তও হতে পারে। এদের একে অপরকে বিভিন্ন কাজে সাহায্য করতেও দেখা যায়। সাধারণত বন্ধুত্বপূর্ণ প্রকৃতির হয়ে থাকে এরা। তবে অন্যান্য অপরিচিত পাখির মুখোমুখি হওয়ার সময় এরা কিন্তু আক্রমণাত্মক স্বভাবেরও দেখা যায়। আর এখানটা কিন্তু দুটি পাখি একসঙ্গে কিন্তু রাখা আছে খাঁচার মধ্যে, যেটা হচ্ছে জেব্রা ফিঞ্চ আর রাখা আছে জাভা স্প্যারো। এই দুটো পাখি কিন্তু একটা খাঁচার মধ্যেই আছে। এরা দিনের বেলায় সক্রিয় থাকে এবং এক জায়গায় বসে থাকতে বেশি পছন্দ করে। চিড়িয়াখানাটি কিন্তু বেশ বড়, ঘুরে দেখতে বেশ সময় লাগবে। তবে ছোটদের এখানে সময় কাটাতে বেশি ভালো লাগবে। বিভিন্ন পশু পাখি দেখতে বেশ মজা পাবে কিন্তু ওরা। এখানটা রয়েছে মাস্কোভি ডাক। এই যে দেখতে পাচ্ছ মাস্কোভি ডাক। এই সামাজিক পাখিরা সাধারণত দলে থাকে। খাদ্য সংগ্রহ, নিজের এলাকা এবং সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে এরা একে অপরের উপর আক্রমণাত্মক হয়ে থাকে। সকালে সক্রিয় থাকে, রাতে গাছে বিশ্রাম নেয়। একে অন্যের সাথে কথোপকথনের জন্য এরা বিভিন্ন প্রকার শব্দ করে থাকে। এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির কচ্ছপ রাখা আছে, কিন্তু একটাই দুর্ভাগ্য, কচ্ছপগুলো এই শীতের মধ্যে যে কোথায় ঢুকে বসে গেছে কিন্তু আমি একটাও দেখতে পাইনি। তাদের সন্ধানে কিন্তু যাব, সঙ্গে চলে আসো।
অনেক খোঁজাখুঁজির পর দেখলাম কয়েকটি কচ্ছপ জল থেকে উঠে এসে ওই দূরে রোদ পোয়াচ্ছে। বিভিন্ন পশু পাখির সাথে সাথে এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ। মাঝে মাঝে বসার জন্য করা হয়েছে সুন্দর ব্যবস্থা এবং চিড়িয়াখানার মধ্যে পানীয় জলের জন্য অ্যাকোয়াগার্ডও বসানো রয়েছে। সব ধরনের সুবিধা করা হয়েছে এখানে। এখানে এসে জানতে পারলাম যে পরিবেশ প্রেমী এখানেও আছে। কেন বললাম কথাটা? কারণ এইখানটা যে পার্ক করার সময় বা চিড়িয়াখানাটা করার সময় এই যে রাস্তার মাঝখানে দেখছো যে কয়েকটা গাছ আছে, সেই গাছ কিন্তু কাটাও হয়নি। কারণ এখানে পরিবেশ প্রেমী যদি না থাকে কিন্তু এইভাবে কিন্তু সম্ভব নয়। আর এখানটা আমার ডান দিকেও একটা জিনিস ভালো দেখতে পেলাম, যে এইখানটা এইভাবে একটা সুন্দর জায়গা পার্কের মতো করে সাজানো হয়েছে। সুন্দর সুন্দর গাছও আছে। এই সুন্দর পাতাবাহার গাছ দিয়ে কিন্তু হাঁস তৈরি করা হয়েছে। আর ঠিক আমার পেছনেই আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু বসার জায়গাও আছে। মানে এখানে চিড়িয়াখানা ঘুরতে গিয়ে যদি কেউ একটু পরিশ্রান্ত হয়ে যাও বা ক্লান্ত বোধ করো নিজেকে, তাহলে কিন্তু এখানটা বসে তোমরা রেস্টও নিতে পারো। তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে খাবার দাবার টুকটাক দোকানও আছে, চাইলে আরামসে কিন্তু পেট পুজোও করতে পারো। চিড়িয়াখানাটা এতটাই বড় যে ঘুরতে ঘুরতে একদম পরিশ্রান্ত হয়ে গেছে, এতটাই ক্লান্ত যে তোমাদের বলে বোঝাতে পারবো না। তাই একটু ভাবলাম এই ঠান্ডার মরশুমে একটু কফির একটু চুমুক দেওয়া যায়। এই ঠান্ডাতে পরিশ্রান্ত হয়ে কফিটা কিন্তু দারুণ লাগছে। তোমরা এলে কিন্তু এখানে কফিটাও খেয়ে যেতে পারো, টেস্ট কিন্তু দারুণ। আর একটা কথা বলে রাখি, এখানটা কিন্তু চাইল্ড কেয়ারেরও একটা রুম আছে, তার সঙ্গে সঙ্গে ছোট্ট একটা ক্যান্টিন টাইপের আছে। আর যদি কেউ কিছু জিনিস কিনতে চাও, মানে ধরো কেউ গেঞ্জি কিনতে চাও বা কোনো টি শার্ট কিনতে চাও, সব কিন্তু এখানটায় ব্যবস্থা করা আছে। তো একবার এসে তোমরা এখানটা দেখে যেতে পারো, কিনতেও পারো। ফটো তোলার জন্য বা ভিডিও করার জন্য কিন্তু দারুণ দারুণ ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে এখানে। তাই যারা ফটো তুলতে খুবই ভালোবাসো বা রিল বানাতে খুবই ভালোবাসো, ঘুরে দেখতে পারো জায়গাটি। বেশ সুন্দর লাগবে তোমাদের। এক কথায় মন ভরে যাবে এইটুকু বলতে পারি। চলে এলাম চিড়িয়াখানার শেষ প্রান্তে। এদিকে রয়েছে এক্সিট এরিয়া, তবে এদিকে এক বিশাল প্রান্ত জুড়ে রয়েছে শুধুই হরিণ, যেখানে প্রবেশ নিষেধ। তবে তারা রয়েছে জঙ্গলের অনেকটা ভেতর দিকে, তাই তাদের আর এত দূর থেকে ক্যামেরাবন্দি করে উঠতে আর পারলাম না। এখান থেকে আমার এখন বেরোনোর সময় হয়ে গেল, এখন বেরোচ্ছি। আর এখান থেকে যাব হচ্ছে পাশেই আছে একটা চিলড্রেন পার্ক, সেখানে বর্তমান তোমাদের আমি নিয়ে যাচ্ছি। আর একটা কথা বলে রাখি, এখানে চিড়িয়াখানার মধ্যে যেসব পশু পাখিগুলো আমি তোমাদের দেখিয়েছি, অনেক হয়তো আলোর অভাবে আমি তোমাদের হয়তো পুরোটা দেখাতে পারিনি সেরকম, কারণ তোমরা হয়তো সেরকম বুঝতে পারোনি। তো তোমাদের কাছে একটা কথা বলবো যে তোমরা এখানটা এসে একবার ঘুরে যেতে পারো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর সব কিছু নিজের চোখে দেখার অভিজ্ঞতাটাই হবে আলাদা। তাহলে চলো এখন চিলড্রেন পার্কে যাই। চিড়িয়াখানার ভেতরে কিন্তু পিকনিক করার কোনো পারমিশন নেই, তবে চিড়িয়াখানা থেকে বেরিয়ে বাইরে পারমিশন নিয়ে পিকনিক করা যায়। গাড়ি পার্কিংয়ের কোনো অসুবিধাই এখানে নেই এবং গাড়ি নিয়ে পুরো পর্যটন কেন্দ্রটি ঘুরে দেখা যায়। চিড়িয়াখানার বাইরেও রয়েছে পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। তবে এই গড়চমুখ পর্যটন কেন্দ্রটি কিন্তু প্রতি সোমবার পূর্ণ দিবস বন্ধ থাকে, তাই সোমবার বাদ দিয়ে যে কোনো দিন এখানে ঘুরে যেতে পারো। শুধু তাই নয়, এই পর্যটন কেন্দ্রের মধ্যে নিরিবিলি পরিবেশে রাত কাটাতে চাইলে কিন্তু রয়েছে গেস্ট হাউসের ব্যবস্থাও। আগে থেকে ফোনে বুকিং করে এখানে রাতে থাকতেও পারো, তবে তার জন্য কিন্তু আধার কার্ড বাধ্যতামূলক। যাই হোক, এবার প্রবেশ করলাম চিলড্রেন পার্কের মধ্যে। সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন পার্কে রয়েছে ছোটদের বিনোদনের নানা সরঞ্জাম এবং বড়দের বসার জন্যও নানা ব্যবস্থা।
এখন আমি চলে এলাম শিশু উদ্যানের মধ্যে। এই শিশু উদ্যানে এসে কিন্তু আমার খুব ভালো লাগলো, কারণ এখানকার পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পরিবেশ তোমাদের না দেখলে তোমরা কিন্তু বিশ্বাসই করতে পারবে না। কারণ আমার পেছনে আছে একটা বাচ্চাদের খেলনা, যেমন দোলনা বলো, আর বিভিন্ন জিনিস আছে যেগুলো সত্যি বাচ্চাদের খুবই ভালো লাগবে। আর একটা কথা বলে রাখি, আমার সামনেই আছে কিন্তু একটা বোটিং করার ব্যবস্থা। 15 মিনিট 30 টাকা নেবে মাত্র। এর মধ্যে তুমি কিন্তু পুরোটা এইভাবে সার্কেল ওয়াইজ কিন্তু ঘুরতে পারো। অনেক বোট আছে, তোমরা যখন খুশি এসে কিন্তু এখানে বোটিংও করতে পারো। চলো এবারে তোমাদের একটু এখানকার গেস্ট হাউসের বিবরণটি দিয়ে দিই। নাম হচ্ছে সানন্দা, যার ফোন নাম্বার হচ্ছে 9874622622। আরেকটা ফোন নাম্বার আছে 9073622622। এই দুটো ফোন নাম্বারে কিন্তু তোমরা চাইলে যোগাযোগ করে কিন্তু এখানে আসতে পারো। এখানে পিকনিকও করতে পারো, সঙ্গে কিন্তু থাকতেও পারো। গেস্ট হাউসের ভেতরটি কিন্তু বেশ ছিমছাম, গাছপালা দিয়েও সুসজ্জিত। তোমাদের একটু আগে যেটা বললাম, এখানে কিন্তু পিকনিক আর তোমরা চাইলে কিন্তু গেস্ট হাউসে সময় কাটিয়েও যেতে পারো। আমার সামনে দেখতে পাচ্ছ এখানটায় দুটো গেস্ট হাউসেরই রুম আছে, যেটা তোমাদের আগে বলেছি। আর যেটা হলো এখানে দেখতে পাচ্ছ আমার পেছনটায়, এখানে কিন্তু পিকনিক করার জন্য প্রচুর চেয়ার দেওয়া আছে। আর একটা কিন্তু ভালো জিনিসও এখানে দেখলাম, ফুল বাগানের সঙ্গে সঙ্গে কিন্তু এখানটায় সবজিও চাষ হয়েছে। গড়চুমুক পর্যটন কেন্দ্র থেকে বেরিয়ে চললাম নদীর ওপারে, যেখানে কোনো প্রবেশ মূল্য নেই। রয়েছে পিকনিক করার দারুণ দারুণ জায়গা। এখান থেকে টোটো করে তোমরা ফেরিঘাট ঘুরতে যেতে পারো, তবে গাড়ি পার্কিংয়ের জন্য রয়েছে ধার্য মূল্য, যা এপাশে প্রবেশের সময় কেটে আসতে হবে। নদীর দুই ধারেই চোখে পড়ল প্রচুর মানুষকে পিকনিক করতে। এবারেও থাকার জন্য বা রাত্রিবাস করার জন্য হোটেল রয়েছে। প্রতিটির নাম ও ফোন নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। এখন আমি দাঁড়িয়ে আছি দামোদর নদীর একদম পাড়ে, কারণ আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ এখানে বড় বড় সব ট্রলার আছে মাছ ধরতে যাওয়ার জন্য। যদিও এখন জোয়ার নেই, তাই এখন কিন্তু সব ডাঙায় দাঁড়িয়ে আছে। আর তোমাদের ভিডিওর প্রথমে আমি যেটা বলেছিলাম যে এখানে পিকনিক করার জন্য একদম খুব সুন্দরভাবে ব্যবস্থা করা আছে। কারণ আমার সামনে বাম বলতে পারো, ডান বলতে পারো, যাই বলতে পারো, দুদিকে কিন্তু প্রচুর পরিমাণে ফিস্ট হচ্ছে। কারণ এত লোকজনের ভিড় যে তোমরা দেখলেই বুঝতে পারবে। মাত্র 2 থেকে 2.5 কিলোমিটার পথ এলেই তোমরা পেয়ে যাবে দুটি নদীর সংযোগস্থল। এখানেই কিন্তু রাত্রিবাস করার জন্য রয়েছে গেস্ট হাউসের ব্যবস্থাও, যা গড়চুমুক ইকো ট্যুরিজম সেন্টার নামেও পরিচিত। এটি হলো গড়চুমুক ইকো ট্যুরিজম সেন্টার। এখানে যদি তোমরা একটু রাত্রিবাস করতে চাও, তাহলে এখানটা যোগাযোগ নাম্বার আছে, অনলাইনেও বুক করতে পারো। দুটোর অ্যাড্রেস কিন্তু আমি তোমাদের দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা হচ্ছে 03340644128, আর আরেকটা নাম্বার হচ্ছে 40010636। আর যদি কেউ অনলাইনে বুক করতে চাও, সেইটা হচ্ছে www.wbfdc.com। তাহলে এখানে তোমরা বুক করে কিন্তু সহজে এখানে চলে আসতে পারো। এই গেস্ট হাউসের ঠিক পেছনেই রয়েছে এই অপরূপ দৃশ্য, রয়েছে জেটিঘাট। এখান থেকে কিন্তু দক্ষিণ 24 পরগনা বুরুল যাওয়ার জন্য লঞ্চ ছাড়ে। প্রচুর মানুষ রেগুলার যাতায়াত করে থাকেন এখান থেকেই। অবশেষে আমি চলে এলাম ভিডিওটির অন্তিম পর্যায়ে। এখন আমি দাঁড়িয়ে আছি ভাগীরথী আর দামোদর নদীর সংযোগস্থলে। আমার সামনেই দেখতে পাচ্ছ এখানটায় দুটো নদী পরস্পর একটা জায়গায় মিলিত হয়েছে। আর ঠিক আমার পেছনে এখানে দেখতে পাচ্ছ একটা জেটিঘাট নতুনভাবে তৈরি হচ্ছে। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটা এখানটায় শেষ করবো, কারণ আমাকেও ফিরতে হবে অনেকটা। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। আর যারা আমার চ্যানেলটা দেখে ভালো লাগলো ভিডিওটা, অবশ্যই তারা কমেন্ট করবে, সঙ্গে সঙ্গে লাইক করবে, আর বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করবে। তাহলে চলো ভিডিওটা এখানটায় শেষ করছি। দেখা হবে এর পরের অন্য কোনো ভিডিওতে অন্য কোনোভাবে। আজকের মতো টাটা।